ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, 6 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে মামলা। কালই অধ্যাদেশ, আইনের দ্রুত বাস্তবায়নের পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামি মামুন নুররা মিছিল সমাবেশ করলেও খুঁজে পাচ্ছে না পুলিশ। গ্রেফতার 2 জন, 2 দিনের রিমান্ডে। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর 27 বছর করে কারাদণ্ড। কথিত রাজনৈতিক কর্মীরা দেশের জন্য ক্ষতিকর, পর্যবেক্ষণ আদালতের। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় 4 পুলিশ সাময়িক বরখাস্ত। সিসিটিভির ফুটেজে গণপিটুনিতে মৃত্যুর প্রমাণ মেলেনি। এবং বিকল্প না রেখেই রাজধানীর ঝুলন্ত তার অপসারণ করলে রোববার থেকে প্রতিদিন 3 ঘন্টা সম্প্রচার বন্ধের হুঁশিয়ারি কেবল অপারেটরদের। বন্ধ থাকবে ইন্টারনেটও। সময় সংবাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে সংশোধিত হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আগামীকাল রাষ্ট্রপতি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন জানিয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, নারী নির্যাতনের নতুন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা থাকবে। নারীর সুরক্ষায় 2000 সালে প্রণয়ন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন। কিন্তু নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় 20 বছর পর জনদাবির মুখে সংশোধন করা হলো সর্বোচ্চ সাজার বিধান। সোমবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান চূড়ান্ত করা হয় সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আইনটির বিস্তারিত তুলে ধরে জানান, নির্যাতনের মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে আইনে। উল্লিখিত ধারা 9-এর 1 উপধারা ধারার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। গতে আছে যে সাধারণ যদি জখম হয় কোনো রেপ ছাড়া, তাহলে সেক্ষেত্রে এটা কম্পাউন্ড করা যাবে। যারা ক্রাইমটা করবে তারা অন্তত 2 বার চিন্তা করবে যে এটা তো মৃত্যুদণ্ড আছে। বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি ভিত্তিতে এই আইনটি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এই সকল সংশোধনী মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটাকে অনুমোদন করা হয়েছে এই বলে যে এই সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে। এবং এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটাকে যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য, এবং আমরা আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। এছাড়া বিচারালয়ে এমন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন আইনমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জনদাবির পরিপ্রেক্ষিতেই সরকার এই আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এটা আজকে জনদাবিতে পরিণত হয়েছে, কাজে এটাকে আমরা অবশ্যই স্বীকৃতি দেব এবং এই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কারণ সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে, কিন্তু যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। তবে শুধু আইন প্রণয়ন নয়, আইনের দ্রুত বাস্তবায়নই পারে অপরাধ কমিয়ে আনতে, এমনটি মনে করেন অপরাধ বিশেষজ্ঞ ও আইনবিদরা।
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা একথা জানান। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ধর্ষণ বিরোধী আন্দোলনকারীরা। সিলেট থেকে নোয়াখালী ৩ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা, ধর্ষকের দৃশ্যমান কালো থাবায় কলঙ্কিত স্বদেশ। প্রতিবাদ, ঘৃণা আর আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে তাই পুরো দেশেই। ধর্ষকের বিরুদ্ধে জনদাবিকে স্বাগত জানিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়া রাজপথে আন্দোলনকারীদের। আইন একটা সুরক্ষা, কিন্তু আইন কিভাবে কার্যকর হচ্ছে, বিচারিক প্রক্রিয়াটা ঠিকমতো হচ্ছে কিনা সেটি এর সাথে খুবই জরুরি, এবং তার চাইতেও বেশি জরুরি আমার মনে হয় যেটা একটা সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। তবে অপরাধ বিশ্লেষকরা মনে করেন দ্রুত এই আইন কার্যকরের ব্যবস্থা করা না গেলে শুধু আইনের কঠোরতায় নারীর সুরক্ষা নিশ্চিত সম্ভব হবে না। এই দীর্ঘসূত্রিতা কিন্তু আপনার আইনগুলোকে সঠিকভাবে কার্যকর করার পেছনে একটা বড় অন্তরা হিসেবে কাজ করে। একজন ধর্ষক সে যদি মনে করে এই দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে বিচার ব্যবস্থা আমার বিচার হবে না, এবং যখন হবে তখন মানুষের মনে রাখবে না। রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিত, তাহলে কিন্তু লোকের মনে যারা এই ধরনের ধর্ষকামী মানুষ তারা কিন্তু ভয় পেত। আইনের সংশোধনের পাশাপাশি মামলার কার্যকালও গুরুত্বপূর্ণ বলে মনে করেন আইনবিদরা। একদম সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তদন্তের জন্য, ট্রায়ালের জন্য। এই সময়গুলো ফলো করা হচ্ছে না, দেখা যাবে যে মামলাই শেষ হচ্ছে না, আর মৃত্যুদণ্ড মামলা আরও দীর্ঘায়ু হচ্ছে। বিচারিক নজিরটাও যদি তৈরি করা যায় যে হ্যাঁ, একজন অপরাধী অপরাধ করে পার পাবে না, তার শাস্তি হবে, এটুকু নিশ্চিত করা গেলেও ধীরে ধীরে কমানো সম্ভব। কিন্তু আপনি যখনই বলবেন যে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড প্রমাণ করা কিন্তু খুবই কষ্টকর এবং কঠিন কাজ। বিদ্যমান আইনে ১৮০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার শেষ করতে ব্যর্থ হলে বিচারক, পুলিশ ও প্রসিকিউটর যথাক্রমে সুপ্রিম কোর্ট, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে বিষয়টি ব্যাখ্যা দেয়া বাধ্যতামূলক। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মামলার ২০ দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার সব আসামি। নূর সহ অভিযুক্তরা প্রকাশ্যে সভা সমাবেশ করলেও পুলিশের দাবি তারা আসামিদের খুঁজে পাচ্ছেন না। রাজনৈতিক প্রভাবের কারণেই আসামিদের গ্রেফতার করা হচ্ছে না বলে মনে করেন নির্যাতিতা ছাত্রী। এদিকে গ্রেফতার নাজমুল ও সাইফুলের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিচারের দাবি কেউ করুক আর না করুক, নিজেই আদায় করে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী সন্ত্রাস বিরোধী রাজু ভাস্করদের সামনে অবস্থান নিয়েছেন অভিযুক্তরা গ্রেফতার হলেই তবে ঘরে ফিরবেন। নির্যাতিতার দাবি অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, রাজনৈতিক প্রভাবের কারণে গ্রেফতার হচ্ছেন না। সভা সমাবেশে তাদের দেখা গেলেও পুলিশের দাবি নূর মামুনরা পলাতক। গ্রেফতারের জন্য যাদের যাদের গ্রেফতার দরকার, মামলার সংশ্লিষ্ট, মামলার সাথে জড়িত, আমরা চেষ্টা করছি, আমরা পাচ্ছি না, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। তার মানে এরা কি পলাতক, এটা বলতে পারি? যেটা বলা হচ্ছে তারা পলাতক, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তারা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট অ্যাক্টিভ। আর নুরুল হক নূর হচ্ছে যে উনি প্রকাশ্যে টক শোতে যাচ্ছেন, মিটিং করছেন, মিছিল করছেন, বিক্ষোভ মিছিল করছেন। আসামিরা যেহেতু প্রভাবশালী আবার জনপ্রিয়তাও আছে, সেটা থেকে আমার মনে হয় যে আমাদের পুলিশ প্রশাসন হচ্ছে প্রভাবিত। থানায় মামলা হলে বিচারের আগে আসামিদের গ্রেফতার করা না করা নিয়ে আইনজীবীদের রয়েছে ভিন্ন মত। থানায় মামলা হয় তাহলে তারা যাদের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো যে পুলিশ যদি কোনোভাবে মনে করেন যে এই ধারাতে বা যে অভিযোগটি এসেছে সেটির মধ্যে সত্যতা যাচাইয়ের প্রয়োজন আছে, তাহলে তারা তদন্তপূর্বকও ব্যবস্থা নিতে পারে। সাধারণত কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে অ্যারেস্ট করে তাকে কোর্টে নিয়ে যাওয়া, আর ঘটনা কতটুকু সত্য মিথ্যা এগুলো যাচাই হবে আপনার কমপ্লিট তদন্তের জন্য। যেহেতু তারা ফাইনালি এফআইআরটা অ্যাকসেপ্ট করছে নুরুর বিরুদ্ধেও, তো এক্ষেত্রে আপনার নুরুকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় আমি দেখি না, আইনেও দেখি না। এদিকে এই মামলায় গ্রেফতার 2 আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামকে সোমবার তোলা হয় আদালতে। রাষ্ট্রপক্ষের আবেদনে তাদেরকে 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতে টানা 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিচ্ছেন ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি। তিনি তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। আবরার হত্যার ঘটনায় দায় স্বীকার করে 8 আসামি 164 ধারায় জবানবন্দি দেয়। পর্যায়ক্রমে 3 জন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দেবেন আদালতে।
গত 5ই অক্টোবর আবরারের বাবার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 27 অক্টোবর পর্যন্ত চলবে এই সাক্ষ্য গ্রহণ। মামলার সাক্ষী 60 জন। 2019 সালের 6 অক্টোবর শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বুয়েট ছাত্র আবরারকে। তার বাবার করা মামলায় 13 নভেম্বর 25 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। আর 15 সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এ 25 আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়। 3 আসামি এখনও পলাতক। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ অনেকটাই পরিষ্কার হয়ে উঠছে। পুলিশ বলেছিল গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে, কিন্তু যে জায়গার কথা বলা হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের কথায় তাদের দাবির সত্যতা একেবারেই মেলেনি। এ ঘটনায় 4 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে 3 জনকে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কলোনি নগরীর কাষ্ঠঘর এলাকায় পুলিশের দাবি অনুযায়ী গণপিটুনির ঘটনা জানার জন্য রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত এলাকার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেন স্থানীয় কাউন্সিলর। কিন্তু এই সময়ের মধ্যে ওই এলাকার কোথাও কোনো গণপিটুনির দৃশ্য দেখা যায়নি। যদিও স্বজনরা অভিযোগ করেন ওই সময়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যু হয়। এ অবস্থায় এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয় কাউন্সিলর। কোনো ধরনের এই ধরনের আলামত নাই যে এখানে কোনো মার্ডার হয়েছে, কোনো ঝামেলা হয়েছে। সত্য জিনিসটা বেরিয়ে আসবে সেই আশা করি, এবং আসল যে খুনি বা যারা করছে ঘটনা তাদের শাস্তি হবে সেইটাই আমি কামনা করি। প্রতিদিন পুলিশ যাওয়া আসা করে, পুলিশ মনে কোনো এলাকায় থাকে না, পুলিশ মনে এখানে থাকে। এই নারীর মতো সবার অভিযোগ পুলিশ সবসময় এই এলাকায় ঘুরঘুর করে। তবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এই এলাকায় গণপিটুনি কিংবা কোনো ঘটনা ঘটেনি বলে দাবি এলাকাবাসীর। কোনো গণদলয় হয় নাই, আমরা রাতে 1টা পর্যন্ত দোকানদারি করছি। না, আমাদের জানা মতো এখানে কিছু হয়েছে না। আমরা কালকে সন্ধ্যা 6টার পর থেকে শুনি কাস্টমার এলাকার গণপিটুনিতে মারা গেছে। আমাদের সিসিটিভি আছে, সিসিটিভির ফুটেজ দেখুক যে আমাদের এলাকাবাসী কেউ মারছে কিনা। এদিকে এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানান। পুরো ঘটনাটাই তদন্তাধীন আছে। এখন ঘটনার তদন্তের ক্ষেত্রে যত ধরনের সাপোর্ট বা প্রমাণ দরকার সবই কালেকশন করা হবে, সবই অ্যানালাইসিস করা হবে, তদন্ত অনুযায়ী আরও ব্যবস্থা নেব। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার ঘটনায় তার স্ত্রী তাহমিন আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম, এই যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে যে রায়হান আহমদকে পিটি হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডটি ঘটেছে আমার ঠিক পিছনে যে ফাঁড়িটা আপনি দেখতে পাচ্ছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, সেই ফাঁড়িতেই। এবং এই ঘটনায় একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কর্মকর্তাকে উপ পুলিশ কমিশনার আসবার উদ্দিন শেখ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই আমরা 4:30টার দিকে জেনেছি এই ফাঁড়ির যে ইনচার্জ আকবর হোসেন সহ 7 জনকে বিভিন্ন মেয়াদে যেই প্রত্যাহার করা হয়েছে বা সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন, এসআই আকবর হোসেন, এএসআই তহিদ মিয়া, যার টেলিফোন থেকে কল করে 10,000 টাকা নিয়ে আসার জন্য বলা হয়েছে তার মারকে, এবং বাসায় ফোন করা হয়েছে সেই ব্যক্তি হচ্ছে গিয়ে তহিদ মিয়া, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং কনস্টেবল টিটু চন্দ্র দাস, কনস্টেবল হারুনুর রশিদ, এই 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং এই ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে এএসআই আশিক এলাহি, এএসআই কুতুব আলী এবং কনস্টেবল সজীব হোসেন। এদেরকে এই ফাঁড়িতে থেকে প্রত্যাহার করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ফাঁড়িতে শুধুমাত্র একজন কনস্টেবল এই ফাঁড়ি পাহারা দিচ্ছে। এবং এই যে 7 জনকে বিভিন্নভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে, প্রত্যাহার করেছে, তারা এখন কেউ এই ফাঁড়িতে নেই। এবং যে ইনচার্জ আকবর হোসেনের কক্ষটি তালাবন্ধ রয়েছে। এই ঘটনায় আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন এই যে নিহত হয়েছে রায়হান আহমদ, তার স্ত্রী একটি মামলা করেছে অজ্ঞাত ব্যক্তিদেরকে আসামি করে। এবং তারপরই আমরা যেটা জানবো যে এই সাময়িক
বরখাস্ত এবং প্রত্যাহার পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যে উপপুলিশ কমিশনার আসবাহার আলী শেখ যিনি এই দায়িত্বে রয়েছেন, তিনি আমার সামনে দেখেন 2টি সিসি ক্যামেরা রয়েছে, ভিতরে সিসি ক্যামেরা রয়েছে। এবং এই একটা বলে রাখা প্রয়োজন যে এই ফাঁড়িটার পাশেই সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলা প্রশাসকের কার্যালয়, এই আদালত পাড়া, মোটামুটি বলা যায় এই জায়গাটি বেশ স্পর্শকাতর এলাকা। এবং এই স্পর্শকাতর এলাকার এই ফাঁড়িতে এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা এই সিলেটবাসী কোনোভাবে মেনে নিতে পারছে না। একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে 10,000 টাকা চাঁদার জন্য, এটা সিলেটবাসী কোনোভাবে মেনে নিতে পারছে না এবং তারা সবাই এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে। মোটামুটি এই ছিল যে রায়হান আহমদকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যে এই ফাঁড়িতেই সেই ঘটনার সর্বশেষ খবর। সিলেটের বন্দরবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। চট্টগ্রামের আদালত ভবনেই হামলার শিকার হলো আসামিরা। এতে আহত হয়েছেন 3 জন। ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামিদের ওপর এই হামলা হয়। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি আইনজীবীদের। সোমবার সকালে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে হাজিরা দিতে আসেন সুদীপ্ত হত্যা মামলার 10 থেকে 12 জন আসামি। এ সময় হঠাৎ করে বিচারকের কক্ষের সামনেই তাদের উপর অতর্কিত হামলা করে 50 থেকে 60 জনের একটি দল। এতে আহত হয় মুক্তার, জাহেদ ও আরিফ। জাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাদের। হাজিরা দিয়ে চলে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে চারিদিক থেকে হামলা করে। কোর্টের সামনেই আমি সাথে সাথে ম্যাজিস্ট্রেট স্যার ছিল যে কোর্টে হাজিরা দিয়েছি, ওনাকে অবগত করছি, উনি আমাকে থানায় পাঠাইছে, ওনারা তদন্ত করছে। 4-5 জন আসামি আমাদের ছেলেবেলে আহত হয়েছে, একজন গুরুতর আহত হচ্ছে, মেডিকেলে আছে এখন। যারা মারধর করছে বাহিরের কিছু, রাবেয়া আক্তার, তারপর আপনার এটা হচ্ছে ওয়াসিম, পাপ্পু, বাপ্পি, পারভেজ, এরা সবাই। আসামি মোক্তার হোসেন আমার পিছু বের হওয়ার সাথে সাথেই আদালতের সম্মুখে বাহিরে বারান্দাতে আমার সামনে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল এক পাশে। এদিকে ঘটনার পর 15 জনকে আসামি করে একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়। আর আদালতে এমন হামলায় উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতা। আদালত অঙ্গন হচ্ছে যে সবার জন্য বিচারের একটা স্থান। এখানে এসে মারপিট করা মানে আদালতের শৃঙ্খলাটা নষ্ট করা, যেটা কখনোই গ্রহণযোগ্য না। নগর ছাত্রলীগের সহ দপ্তর সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পরে বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা সহ 12 জনের বিরুদ্ধে মামলা করে নগরীর সদরঘাট থানায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে আবারও বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। বিশেষ করে আগে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা জামিনে মুক্ত হয়ে এসে এলাকাভিত্তিক ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। মাদক ব্যবসা এবং সেবনের পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে তারা। গত 2 দিনে বিভিন্ন অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 3 গ্যাং লিডার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কিশোর গ্যাং লিডার সাইদ এবং আরমান আগেও একবার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে তারা। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবারও গ্রেপ্তার করে তাদের। শনিবার চকবাজার থানায় গ্রেপ্তার হয় অন্তু বড়ুয়া নামে আরও এক কিশোর গ্যাং লিডার। এই গ্যাং নিয়ে তারা এখানে উৎপাত করছিল এই জামাল খান এলাকায়। এই দেখা গেছে মানুষের কাছ থেকে হয়তো মোবাইল ছিনায় নিছে, কাউকে আটকেছে, মারধর করে। ছিন্নমূল কিশোরদের 15টি এবং অবস্থাপন্ন পরিবারগুলোর কিশোরদের আরও অন্তত 7 থেকে 10টি গ্রুপ নগরীতে আধিপত্য বিস্তার করে আছে। জামিনে বের হয়ে আসা তরুণরা এসব গ্রুপের নেতৃত্ব দিচ্ছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। জামিনে চলে আসার পরে এরা বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে। এরা জায়গা চেঞ্জ করে এবং ধরন চেঞ্জ করে বখাটেপনা, ইপটিজিং এবং নেশার জগতে ঢুকে গেছে এবং এটার টাকার কারণে তারা ছিনতাই জগতে পা দিয়েছে। রাজনৈতিক ছত্রছায়া থাকা কথিত বড় ভাইদের আইনের আওতায় আনতে না পারে কিশোর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। নগরীতে এ ধরনের তালিকাভুক্ত বড় ভাই রয়েছে অন্তত 12 থেকে 15 জন। তাদেরকে যারা আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, যারা মদত দেয় এবং কথিত বড় ভাইদের পিছনে অনেক ক্ষেত্রে শোনা যায় অনেকে দুর্নীতিপরায়ণ প্রশাসনের কর্মকর্তারা আছেন। সেই জায়গাগুলো যদি বন্ধ না হয় তাহলে অপরাধ বারে ঘটবে। গত আগস্ট মাসে র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে আটক হয় কিশোর গ্যাং গ্রুপের 44 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার অপসারণ অব্যাহত রাখলে 18 অক্টোবর থেকে প্রতিদিন সকাল 10টা হতে দুপুর 1টা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতারা। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠন দুটির নেতারা। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ফুটপাতে পথচারীদের চলাচলে ঝুঁকি এড়াতে 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে করোনাকালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিভিশন সেবা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। সেবাদাতারা বলছে, চলমান অভিযানে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই তার বাবদ 20 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই অবস্থায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিকল্প ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশন একতরফাভাবে তার অপসারণ করছে। স্থায়ী কেবল ব্যবস্থার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো 25 লাখ টাকা বাৎসরিক নিবন্ধন ফি নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অযৌক্তিক। এই দুটা ইন্ডাস্ট্রি বিশাল একটি হুমকির সম্মুখে পড়ে গেছে। দক্ষিণের মাননীয় মেয়র মহোদয়ের নিকট আমি আবেদন করব, অন্তত একটি তদন্ত কমিটি করা হোক যে কোন পর্যন্ত আমরা লাস্ট মাইলে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। এই অবস্থায় চলমান সমস্যা সমাধান না হলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা করে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের হুমকি দেন তারা। আগামী 17 অক্টোবরের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, আগামী 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে বন্ধ রাখব। সমস্যা সমাধানের পাশাপাশি বাসাবাড়িতে ইন্টারনেট ও ডিশ সেবার মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবি তুলে ধরেন কেবল টিভি ও ইন্টারনেট সেবাদাতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1472 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,79,738 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 13,227 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,84,222 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,472 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,79,738 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,555 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,531 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,94,391 জন। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নানা পরিকল্পনা থাকলেও শুধু হাতের কাছে ডাস্টবিনের অভাবে সড়ক জুড়ে আবর্জনার ছড়াছড়ি, যা একদিকে বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি, অন্যদিকে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এ অবস্থায় বিশেষজ্ঞরা পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দিলেও ফুটপাত কেন্দ্রিক ডাস্টবিনে ফিরছে না দক্ষিণ সিটি। তবে উন্নত প্রযুক্তির ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। প্রায় 2 কোটি মানুষের এই শহরে চলতি পথে বর্জ্যের এমন ছড়াছড়ি এখন অনেকটাই গা সওয়া নগরবাসীর। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা এমন বর্জ্য আপাত দৃষ্টিতে বড় কোনো সমস্যা মনে না হলেও দিন শেষের পরিমাণ দাঁড়ায় 1,555 টনে। প্রশ্ন হচ্ছে, শহরময় বর্জ্যের এমন অব্যবস্থাপনার দায় কার? অপরিকল্পিত শহরের কালিমামাখা রাজধানীর সবথেকে পরিকল্পিত সড়ক। আগারগাঁওয়ের এই সড়কে আছে প্রশস্ত ফুটপাত, সাইকেল লেন, এমনকি গাড়ি পার্কিংয়ের সুবিধা, অথচ নেই ডাস্টবিন। ফলাফল সড়ক জুড়ে বর্জ্যের ছড়াছড়ি। এ তো গেল পরিকল্পিত সড়ক ভাবনায় বর্জ্য ব্যবস্থাপনার উদাসীনতার চিত্র। রাজধানীর অন্যান্য সড়কের অবস্থা এর থেকে ভালো নয় মোটেই। স্বল্প দূরত্বে কোথাও নেই ময়লা ফেলার ডাস্টবিন। চলার পথে বর্জ্য বিড়ম্বনা নগরবাসীর প্রতিদিনকার সমস্যা। এত সুন্দর রাস্তা, যদি ডাস্টবিন থাকতো তাহলে তো এগুলা এখানে পড়ে থাকতো না। চা খাচ্ছিলাম, প্লাস্টিকের যে কাপটা ছিল সেটা ফেলার জন্য জায়গা পাচ্ছিলাম না। অনেকক্ষণ হাঁটার পরে তারপর এক জায়গায় সাইডে রেখে আসলাম। সড়কের বর্জ্য ব্যবস্থাপনায় কাজ যে হয়নি তা কিন্তু নয়। 2016 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নগর জুড়ে 11,000 মিনি ডাস্টবিন বসায় রাজধানীর 2 সিটি। অথচ দীর্ঘদিনের অবহেলায় এর অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী, আবার অনেকগুলোর অস্তিত্বই নেই। গুলশানের মতো জায়গার ডাস্টবিন আরও দরকার ছিল, হয়তো সেই পরিমাণে নাই।
দীর্ঘদিনের নাগরিকের সমস্যা সমাধানে উত্তর সিটি নতুন উদ্যোগ নিলেও সড়কে ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নেই দক্ষিণের। নান্দনিক এলাকা যেগুলো, সেখানে আমরা হাতের ময়লাটা ফেলার জন্য পাত্রের ব্যবস্থা করব। তার মানে এই না ঢাকা শহর শুধুমাত্র টিনের পাত্র দিয়ে ভরে ফেলা হলো। ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করে যাচ্ছে, যে ম্যাটেরিয়ালসের কোনো রিসেল ভ্যালু নাই, ফাইবার ম্যাটেরিয়ালস, এটা কিন্তু বাইরে 2 টাকার দাম বিক্রি হবে না। তো আমরা এই ধরনের কনসেপ্ট চিন্তা করছি। তবে নগর বিশেষজ্ঞরা মনে করেন শুধু দৃষ্টি দূষণই নয়, জলাবদ্ধতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বিকল্প নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার। এই ডাস্টবিন ব্যবস্থা প্রতি 100 ফিট অন্তর অন্তর করা এমন কোনো কঠিন কাজ না, তবে সেটি সিটি কর্পোরেশন দ্বারা সরবরাহকৃত হতে পারে এবং অবশ্যই তার ব্যবস্থাপনায় এটি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। রাজধানীতে প্রতিদিন তৈরি হওয়া 6,000 টন বর্জ্যের 1,500 টনই জমে সড়কে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। টানা কয়েকদিনে দাম বাড়ার পর এখন পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 44 থেকে 47 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন দাম নিয়ন্ত্রণে তদারকি করতে হবে স্থানীয়ভাবে হিমাগারগুলোতে। এদিকে প্রতি কেজিতে 10 টাকা বেড়ে খুচরা বাজারে দাম ঠেকেছে 60 টাকায়। দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পেঁয়াজ ও চালের দাম বাড়ার কারসাজি বছর জুড়ে চললেও এবার দাম বেড়ে যাওয়ার তালিকায় নতুন করে যুক্ত হলো নিত্যপণ্য আলু। রাজধানী পাইকারি বাজারে প্রতি কেজি আলু এখন বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকায়। যদিও দুদিন ধরে দাম স্থিতিশীল বলছেন পাইকাররা। আপনি যে পরিমাণ মজুদ দরকার এই পরিমাণ মজুদ নাই, আর হলো পিছনের টাইম, সব কিছুর দাম বেশি, এই কারণেই আলু খাইতেছে বেশি, উৎপাদন কম। ব্যবসায়ীরা জানান করোনায় ত্রাণ বিতরণ ও বন্যার কারণে অন্যান্য সবজির উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে আলুর ওপর। তবে বাজারে সরবরাহ বাড়ানোর জন্য হিমাগারগুলোতে মনিটরিং এর দাবি জানান তারা। কাঁচামালের নির্ধারিত হিসাবটা কারো দেওয়া সম্ভব না, একটা আমদানির উপরে বিশেষ করে বাজারটা উঠানামা করে। প্রয়োজন আপনার এখানে 5,000 বস্তা আসতেছে 3,000 বস্তা, যারা স্টক করছে এরা এরই করতেছে। হিমাগার ছাড়া এখানে কমানোর কোনো ই নেই, এই বাজারে কমানো নেই, এখানে আমরা কথার অনুযায়ী বেচা কিনা করতে হয়। খুচরা বাজারে কেজিতে আলুর দাম বেড়েছে 7 থেকে 10 টাকা, বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। এতে নিত্য কেনাকাটায় হিসেব মেলাতে পারছেন না ভোক্তারা। 10 দিনের ব্যবধানে আলু বাড়ছে প্রায় 10 টাকা বাড়লো কেজিতে। বিক্রি করতে হচ্ছে 55, 52, বেশি নিলে 52 টাকা 50 টাকা বিক্রি করে আর কি। এক পাল্লা 230 টাকা, যেখানে ছিল মাত্র 100 টাকা। সব কিছুর দামেই বাড়া, সাধারণ মানুষ তারা তো কিনে খেতে পারতেছে না অনেক জিনিস। বছরে 70 থেকে 75 লাখ মেট্রিক টন আলুর চাহিদা থাকলেও গত বছর উৎপাদন হয়েছে 1,09 লাখ মেট্রিক টন আলু। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের কোল্ড স্টোরেজগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। অন্যদিকে পাইকার ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টির জন্য এবার সব ধরনের সবজির দাম চড়া। এছাড়া বিগত বছরের লোকসান পুষিয়ে নিতে বেশি দামে আলু বিক্রি করছেন তারা। রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের হিমাগারগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। আলুর দাম খুবই বেশি, আমাদের এলো বাজেটের বাইরে, একদম হাতের নাগালের বাইরে, আমাদের নাভিশ্বাস উঠে গেছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 8 টাকা 32 পয়সা ধরে কৃষি বিপণন অধিদপ্তর গত সপ্তাহে আড়ত পর্যায়ে প্রতি কেজি আলুর পাইকারি মূল্য 25 টাকা, হিমাগার পর্যায়ে 23 টাকা এবং ভোক্তা পর্যায়ে 30 টাকা নির্ধারণ করে। কিন্তু হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। খুচরা বাজারে 50 টাকায় ঠেকেছে প্রতি কেজি আলুর দাম। এবার অতিবৃষ্টির কারণে আলুর চাহিদা বেড়ে যাওয়ায় বিগত বছরের লোকসান তুলতে বেশি দামে আলু বিক্রি করছেন দাবি পাইকারদের। পর্যাপ্ত পরিমাণ আলু নাই, আলু আমাদের প্রথম থেকে সংকট। যখন কাঁচা আলু জমিতে আমরা উঠেছি তখন 18 টাকা 20 টাকা কেজি। হঠাৎ করে আমরা বাড়াই নেই, এটা বৃষ্টি হওয়ার কারণে, শাকসবজি মারার কারণে আমরা আলুর উপর প্রেশার যে পড়ছে সেই প্রেশারে দাম বাড়ছে। এর পেছনে সিন্ডিকেটের কারসাজি দায়ী বলছেন কৃষক নেতারা। আর কৃষি বিপণন অধিদপ্তরের কর্তারা শঙ্কা প্রকাশ করে বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। খুচরা পর্যায়ে 30 টাকার ঊর্ধ্বে কখনোই বিক্রি করার কথা না। কিছু কিছু কোল্ড স্টোরে ব্যবসায়ীদের আলু মজুত রাখার খবর আমাদের মধ্যে আছে এবং তারা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করতেছে কিনা সেই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে আমরা খোঁজ নিচ্ছি। রংপুর জেলায় 40টি হিমাগারে এখনও 2,72,000 মেট্রিক টন আলু মজুদ আছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।
শিগগিরই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল এয়ার বাবল চালু হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার। তাদের মধ্যে দুদেশের পারস্পরিক সম্পর্ক বাড়ানো ও অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নিতে আলোচনা হয়েছে। পরে বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের জানান, পর্যটন ভিসা এখনই চালু না হলেও দ্রুত স্টুডেন্ট ভিসার জট খোলা হবে। ভারত সবসময় বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল প্রক্রিয়াধীন, খুব দ্রুতই এটি চালু হবে। আর সব ধরনের ভিসা নিয়েই আলোচনা হয়েছে। ট্যুরিস্ট ভিসা এখনই চালু না হলেও শিগগিরই স্টুডেন্ট ভিসার জট খুলে দেওয়া হবে। কোভিড পরিস্থিতি পাল্টে দিয়েছে রোজকার জীবনযাপন থেকে সামাজিক ও ধর্মীয় উৎসব সবকিছু। পড়েছে নেতিবাচক প্রভাব। বিশ্বে দুর্গাপূজার জন্য পরিচিত শহর কলকাতাতেও পড়েছে কোভিড প্রভাব। নামকরা সব মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে কোনো রকম করে। তবুও স্বাস্থ্যবিধি মেনে যারা মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করবেন তাদের জন্য ন্যূনতম আয়োজনে কোনো কমতি রাখতে চাইছেন না আয়োজকরা। কলকাতা থেকে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। দুর্গাপুজোর শহর কলকাতায় শুধু এই শহরের মানুষ নন, আসেন দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ। কলকাতার উত্তরে টালা পার্ক থেকে দক্ষিণের সুরুচি সংঘ কিংবা মল্লিক বাড়ির পুজো থেকে শোভাবাজার রাজবাড়ির পুজো, একদিকে নতুনত্ব, অন্যদিকে ঐতিহ্যকে ধারণ করে ক্লাব ও বাড়ির পুজোর এই আয়োজন। এবার কোভিডের কারণে সবকিছুতেই বড়সড় ধাক্কা লেগেছে। এই পুজোর আয়োজকরা এবার বাইরে থেকে কোনো মণ্ডপ শিল্পী আনেননি। কোভিড বাস্তবতায় নিজেরাই গড়ে তুলছেন তাদের মণ্ডপ। এই করোনা কোভিড-19 মধ্যেও আমরা জনগণকে কোভিড-19 বিধি মেনে আমরা আমাদের প্রতিমা দর্শন করার জন্য আহ্বান করছি। দক্ষিণ কলকাতার হাজরা পার্কের এই পুজো মানেই ভিন্ন কিছু। তবে কোভিড বাস্তবতাকে পাশে রেখেই এবারও তাদের মতো করেই চেষ্টা করেছেন আয়োজকরা। যেহেতু এবারে খোলা মেলার টোটাল ব্যাপারটা রয়েছে, তার জন্য মণ্ডপটাকে টোটাল আলাদা করা হয়েছে। আর প্যান্ডেলের যে এরিয়াটা থিমের, সেইটা কিন্তু পুরো একটা 30 ফুট রাস্তার মধ্যে দিয়ে লোক যেতে ওপেনভাবেই দেখতে পাবে, যাতে কারোর অসুবিধে না হয়। কোভিডের কারণে কলকাতা সহ এর আশপাশের এলাকায় পুজোর সংখ্যা কমেনি একটিও, কিন্তু কমছে সাড়ম্বরতা। তবে প্রশ্ন উঠেছে এরই মধ্যে, যেখানে কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে কোভিড সংক্রমিত এলাকা, সেখানে পুজোর জনজোয়ার এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে না তো? সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেশের বাইরের খবর। করোনায় আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউসের বাইরে 3টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট দাবি করেন তিনি করোনা থেকে মুক্ত। এদিকে এখন পর্যন্ত সবকটি জরিপে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের চিকিৎসকের বরাতে জানিয়েছেন তার শরীর করোনা ভাইরাস প্রতিরোধক। তবে এর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কিছুক্ষণের মধ্যে টুইটার কর্তৃপক্ষ বার্তাটি মুছে ফেলে। এই অবস্থার মধ্যেই সোমবার ব্যাটেল গ্রাউন্ড ফ্লোরিডায় যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর নির্বাচনী প্রচারণা চালাবেন আরও 2টি ঝুলন্ত অঙ্গরাজ্য আইওয়া ও পেনসিলভেনিয়ায়। ট্রাম্পের ভ্রমণ পরিকল্পনার এই 3টি অঙ্গরাজ্য সহ ব্যাটেল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত 10টি অঙ্গরাজ্যের মধ্যে জরিপে 9টিতেই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমান তালে। এদিকে ডেমোক্র্যাটদের বিরোধিতার মধ্যেই সুপ্রিম কোর্টে ট্রাম্পের মনোনীত বিচারক এমি কোনি ব্যারেটের নিয়োগ শুনানি সোমবার সিনেটে শুরু হচ্ছে। অপরদিকে ডাক্তার ফাউসির বক্তব্য ব্যবহার করে ট্রাম্পের যে নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করা হয়েছে তার বিরোধিতা করেছেন ফাউসি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির পরিচালক জানিয়েছেন এই অক্টোবরেই আরও 20,000 মানুষের মৃত্যু হবে যুক্তরাষ্ট্রে। আর করোনা বেড়ে যাওয়ায় লকডাউন করে দেওয়া হচ্ছে নিত্য নতুন এলাকা। এরই মধ্যে ভেস্তে গেছে প্রণোদনা প্যাকেজের বিল। সব মিলিয়ে নির্বাচনের আগে সবকিছু ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে বলেই দৃশ্যত মনে হচ্ছে।
তবে বাস্তবে তা কতটুকু তা জানার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের 3 তারিখ নির্বাচনের দিন পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন লস অ্যাঞ্জেলসের প্রবাসী বাঙালিরা। ইতোমধ্যেই ডাকযোগে ভোট দিতে ইচ্ছুক বাংলাদেশি ভোটাররা বাংলায় মুদ্রিত তাদের অফিসিয়াল ব্যালট পেয়েছেন। লস অ্যাঞ্জেলস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে দেখতে পেয়ে আনন্দিত বাঙালিরা। এর মধ্য দিয়ে ইংরেজি ও অন্য কয়েকটি ভাষার পাশাপাশি দেশটিতে বাংলা ভাষাও একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করল। 1952 সালে আমরা যে সংগ্রাম করেছিলাম তার প্রতিফলন আজ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাঙালিরা প্রতিষ্ঠিত করল। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সর্বপ্রথম আমেরিকার ভোটিং ব্যালটে বাংলা ভাষাকে সংযোজন করা হয়েছে। ভোটারদের হাতে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ প্রার্থীদের নাম বাংলা ভাষায় লেখা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় এবারের ব্যালট অনুযায়ী প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারক, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রাজ্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান নিয়োগ ও অর্থ বরাদ্দ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে 5 পৃষ্ঠার ব্যালটে মোট 25টি ভোট দিতে হবে। এবারের নির্বাচনে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা সহ আরও কয়েকটি রাজ্যে এমন বাংলা ব্যালটে ভোট দেওয়ার সুযোগের খবর পাওয়া গেছে। ভোটাধিকার আইনের আওতায় 2013 সালে নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় নির্বাচন এবং 2016 সালের জাতীয় নির্বাচনে বাংলা ভাষায় ছাপা ব্যালট ব্যবহৃত হয়। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে লস অ্যাঞ্জেলেসে একটি এলাকার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। তৈরি করা হয়েছে বাংলাদেশের বিজয় চিহ্ন, জাতীয় স্মৃতিসৌধ মুরাল এখানে। আর এবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেল বাংলা ভাষার। এ অর্জন বাংলার ও বাঙালির। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রম এবং রবার্ট বি উইলসন। আধুনিক নিলাম তত্ত্ব উদ্ভাবনের জন্য তাদের পুরস্কার দেয়া হয়। সোমবার সুইডিশ রয়্যাল একাডেমি তাদের নাম ঘোষণা করেন। 2019 সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফ্লো এবং মাইকেল ক্রেমার। অর্থনীতিতে নোবেল ঘোষণার মাধ্যমে শেষ হলো এবছরের নোবেল কার্যক্রম। এর আগে শান্তি, চিকিৎসা সহ 5 ক্ষেত্রে নোবেল ঘোষণা করা হয়। আগামী 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কাতারে ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে ব্যবসায়ীদের সুবিধার্থে কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও লাইসেন্স 5 বছর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্যাপক অবকাঠামো উন্নয়ন চলছে কাতারে। এরই মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশটির প্রায় সব খাতে। নির্মিত হয়েছে বড় বড় ইমারত, পিছিয়ে নেই ব্যবসা বাণিজ্য। বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করতে কাতারি নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের মালিকানাধীন কোম্পানির জন্য করা হয়েছে একই নিয়ম। নতুন এ নিয়ম অনুযায়ী কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও কমার্শিয়াল লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে 5 বছর করা হয়েছে। সত্যি আমাদের ব্যবসায়ীদের জন্য এটা অনেক বড় সুবিধা নিয়ে এসেছেন। প্রবাসী বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে এরা অনেক সুবিধা ভোগ করবে। 1 বছরের যে মেয়াদগুলো আমরা লাইসেন্সের মেয়াদ বাড়াতে হতো, এতে আমাদের বিভিন্ন রকমের ডকুমেন্ট সাবমিট করতে অনেক হিমশিম খেতে হতো। এখন আশা করি ইনশাআল্লাহ ভালো উদ্যোগ নিয়েছেন। কাতার সরকারের নতুন এই উদ্যোগ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে বলে মনে করছে বাংলাদেশ দূতাবাসও। সাম্প্রতিক সময়ে কাতার যে সকল ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করেছে সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। কাতার বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সরকারি সেবা কেন্দ্রের সিঙ্গেল উইন্ডো থেকে এই সেবা পাবেন কোম্পানির মালিকরা। তবে এই সুবিধা পেতে হলে কমার্শিয়াল লাইসেন্স ও কমার্শিয়াল রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার তারিখ একই হতে হবে। আগে কমার্শিয়াল লাইসেন্স ও কমার্শিয়াল রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল 1 বছর। সময় সংবাদ, কাতার। এবার আটলান্টিক তীরের একটি পরিচ্ছন্ন শহরের গল্প। পাহাড়, সমুদ্র সৈকত আর সবুজ বনানীতে ঘেরা আটলান্টিক তীরের শহর গলওয়ে। ছিমছাম গোছানো পরিকল্পিত এই নগরীর প্রত্যেক পরতে পরতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। পরিকল্পিত বনায়ন যেন সবুজের চাদরে ঢেকে দিয়েছে শহরটিকে। আর তাই
2017 সালে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ইউরোপের সেরা সবুজ শহরের খেতাব পেয়েছে গলওয়ে। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানিয়েছেন সৈয়দ জুয়েল। 1170 সালে ব্রিটিশরা পূর্ব আয়ারল্যান্ড আক্রমণের পরে 1232 সালে রিচার্ড ডি বার্গ এই গলওয়ে অঞ্চলটি নিয়ে নিয়েছিল। তবে মূল শহরটি প্রতিষ্ঠা হয়েছিল 1300 শতাব্দীতে। 720 বছরের পুরনো শহরটিতে প্রবেশ করলে চারদিকে সবুজের সমারোহ ও শহরের ভেতরে ও শহর সংলগ্ন বেশ কয়েকটি সৈকত এর সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। Beautiful city in Ireland, and it's the Green City of Europe. ইউরোপের ভেতর জীববৈচিত্র্য, বর্জ্য নিঃসরণ, উন্নত সুয়ারেজ ব্যবস্থা, জমির সঠিক ব্যবহার, শহর ও শহরের বাইরে সঠিক বনায়ন এনে দিয়েছে 2017 সালে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ইউরোপের সেরা সবুজ শহরের খেতাব। আর তাই আয়ারল্যান্ডে যারা ভ্রমণে আসেন, আটলান্টিকের তীরের শহরটি থাকে তাদের পছন্দের তালিকায় শীর্ষে। ইউরোপের সবুজ শহর গলওয়ে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে মামলা, কালই অধ্যাদেশ, আইনের দ্রুত বাস্তবায়নের পরামর্শ। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর 27 বছর করে কারাদণ্ড, কথিত রাজনৈতিক কর্মীরা দেশের জন্য ক্ষতিকর, পর্যবেক্ষণ আদালতের। এবং সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যুর ঘটনায় 4 পুলিশ সাময়িক বরখাস্ত, সিসিটিভির ফুটেজে গণপিটুনিতে মৃত্যুর প্রমাণ মেলেনি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।